জাপানের যে দলটা ফুটবল বিশ্বকাপ খেলতে এসেছে সেই দলটার মূল অ্যানালিস্টদের সঙ্গে আরো এক্সট্রা 25 জন টিম অ্যানালিস্ট আছেন, যে 25 জনের প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের মেরিটোরিয়াস স্টুডেন্ট। এই 25 জনের মধ্যে 15 জন ইউনিভার্সিটি অফ টোকিওর স্টুডেন্ট, 10 জন ইউনিভার্সিটি অফ শুকুবার স্টুডেন্ট। আপনি শুনে অবাক হতে পারেন যে একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিভাবে একটা প্রফেশনাল ফুটবল টিমের অ্যানালিস্ট হতে পারে। এটাই বোধ হয় জাপান। জাপান ফুটবলটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে জায়গাটাতে ফুটবলটাকে তারা এডুকেশনাল পারপোজও ব্যবহার করছে। ইভেন জাপানের এই দলটার অন্যতম বড় তারকা ছিলেন কারু মিতোমা, যিনি ইনজুরির কারণে এই বিশ্বকাপটা খেলতে পারেন নাই। তার পোস্ট গ্রাজুয়েশনের সাবজেক্টটা হচ্ছে ড্রিবলিং, অর্থাৎ ফুটবলে যে আমরা ড্রিবলিং করি না, সেটা হচ্ছে তার পোস্ট গ্রাজুয়েশনের সাবজেক্ট। তার মানে আপনি চিন্তা করে দেখেন জাপান ফুটবলটাকে আসলে কোন লেভেলে চিন্তা করছে, কিংবা স্পোর্টস সায়েন্স কিংবা স্পোর্টস এডুকেশন পুরো বিশ্বব্যাপী কত ভাস্টলি, কত প্রমিনেন্টলি আসলে চিন্তা করা হয়। আমি বহু বছর ধরে স্পোর্টস সায়েন্স এবং স্পোর্টস অ্যানালাইসিস কিংবা স্পোর্টস এডুকেশন নিয়ে কথা বলে আসছি, যেটা আমাদের বাংলাদেশের মানুষ অনেকে আমাকে পাগল বলে যে এরকম আবার হয় নাকি, এগুলো আবার হয় নাকি। এগুলো আমাদের বাংলাদেশে আসলে পাগলের প্রলাপ মনে হয় দেখে আমরা বাংলাদেশে এই অবস্থাতে আছি। আর জাপানে সেটা সত্য দেখেই জাপান আজকে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, যেখানে বিশ্বকাপে তারা পরবর্তী রাউন্ড পর্যন্ত গেছে। এবং সত্যি কথা বলতে এই যে 25 জনকে ব্যবহার করা হচ্ছে, তারা প্রত্যেকেই কিন্তু স্পোর্টস সায়েন্সের স্টুডেন্ট, স্পোর্টস অ্যানালিটিক্সের স্টুডেন্ট। মেরিটোরিয়াস স্টুডেন্টদেরকে সুযোগ দেওয়া হচ্ছে টিমের সঙ্গে অ্যানালাইসিস করার। আসলে কেন প্রয়োজন, জাপান কিভাবে বিষয়টা চিন্তা করেছে? মূলত বিশ্বকাপের আগে, বিশ্বকাপটা যেহেতু 48টা দলের বিশ্বকাপ, এই বিশ্বকাপের আগেই তারা কিন্তু অ্যানালাইজ করে ফেলেছিল যে তারা যদি পরবর্তী রাউন্ডে উঠে, অর্থাৎ রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 কিংবা রাউন্ড অফ 8, তারপরে সেমিফাইনাল, ফাইনাল, এই পর্যন্ত যদি যায়, তাহলে সেক্ষেত্রে অন্তত 40 ধরনের কম্বিনেশনে তাদের 40টা টিমের মুখোমুখি হওয়া হতে পারে। এখন এই যে 40টা টিম, তাদের সবলতা কোথায়, তাদের দুর্বলতা কোথায়, তারা কোন কন্ডিশনে সবল, কোন কন্ডিশনে দুর্বল, সেই ভেন্যুতে পিচটা কেমন, শক্ত নাকি নরম, সেই ভেন্যুতে আগের রেকর্ডগুলো কি, কোন সাইডে আগে থাকলে সেটার রেকর্ড ভালো, টাই ব্রেকারের সময়টায় কোন সাইডটা নিলে পরে সেখানে গোল স্কোরিং রেট বেশি। এরকম বিভিন্ন ডেটা কিন্তু প্রয়োজন হয় বর্তমান সময়ের মডার্ন ডে ফুটবলে, যে কারণে মডার্ন ডে ফুটবলটা কিন্তু অনেক বেশি মাত্রায় ভ্যাস্ট, অনেক বেশি মাত্রায় অ্যাডভান্সড। এবং জাপান কিন্তু এই কাজটা বেশ কয়েক বছর ধরে করে আসছে। বিশেষ করে এই 25 জনের অ্যানালিস্টের বিষয়টা কিন্তু সর্বপ্রথম জানা গিয়েছিল যখন কাতারে এশিয়ান কাপ হচ্ছিল। সেই সময়টায় জাপানের কোচ এই কথাটা বলেছিলেন, আমাদের টিমের সঙ্গে 25 জন অ্যানালিস্ট কাজ করে যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এর মধ্যে 2টা বিশ্ববিদ্যালয়কে তারা প্রায়োরিটি দিয়েছে। একটা বিশ্ববিদ্যালয় আমি বলছিলাম যে ইউনিভার্সিটি অফ টোকিও, আর একটা ইউনিভার্সিটি অফ শুকুবা। এবং তাদের কাজটা একদম তারা অনেক আগে থেকে কাজটা শুরু করে দিয়েছে। এবং কোন প্রতিপক্ষের সঙ্গে খেলা, ম্যাচের আগের দিন কোন প্রতিপক্ষের সঙ্গে খেলা, সেই প্রতিপক্ষের স্ট্রেংথ, উইকনেস সবকিছু বিবেচনায় কিন্তু তাদের কাজটা থাকে। মূলত তাদের টিমের যে মূল অ্যানালিস্ট আছে তাদের কাছে সেই কাগজপত্রগুলো সাপ্লাই করা। তাহলে চিন্তা করে দেখেন জাপানে আসলে তারা কোন ভাবে চিন্তা করছে, অথচ আমরা এখন পর্যন্ত স্পোর্টস এডুকেশন, স্পোর্টস সায়েন্স এগুলোর কথা চিন্তা করলে আমাদের কাছে মনে হয় পাগলের প্রলাপ। এই কারণেই আমাদের বাংলাদেশে আজকে আমরা আসলে এই জায়গাটাতেই পড়ে আছি। জাপান জাপানের মতো করে এগিয়ে যাচ্ছে। একটা বিষয় চিন্তা করে দেখবেন যে জাপানে 2019 সালের পর থেকে কোন ইউরোপিয়ান নেশন আজ পর্যন্ত জাপানকে কিন্তু হারাতে পারে নাই। কোন ম্যাচেই তাদেরকে হারাতে পারে নাই ইউরোপিয়ান কোন নেশন। ইভেন ব্রাজিলের সঙ্গে সর্বশেষ যে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপান, সেখানে কিন্তু জাপান জিতেছিল। সো আলটিমেটলি জাপান একটা এশিয়ান নেশন, যাদের ফুটবল হিস্ট্রি হয়তো অত ভ্যাস্ট না, অত সমৃদ্ধশালী না, কিন্তু জাপান এখন বিষয়টাকে আসলে এমন ভাবে টেকনোলজিক্যালি কিংবা থিওরিটিক্যালি, এডুকেশনাল পারপাস সবকিছু বিবেচনায় জাপান এমন ভাবে নিয়ে যাচ্ছে ফুটবলটাকে বা স্পোর্টসটাকে এন্টায়ারলি, যেখানে সত্যি কথা বলতে বিশ্বের যে কোনো দেশের জন্য কিন্তু একটা এক্সাম্পল। বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোর জন্য কিন্তু একটা অনেক বড় এক্সাম্পল। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে স্পোর্টস এডুকেশন, স্পোর্টস সায়েন্স বহু আগে থেকেই প্রমিনেন্ট। চিয়ার আপের রিফ্রেশিং সাথে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। কিন্তু জাপান এটাকে সত্যি কথা বলতে একটা অন্য লেভেলে নিয়ে যেতে চাচ্ছে এবং তারা নিচ্ছে। আপনি কি জানেন এই বিষয়টা যে জাপানে একটা রেল স্টেশনের স্টেশন মাস্টার একটা বিড়াল, ওই বিড়ালকে তারা স্টেশন মাস্টার হিসেবে রেখেছে। তার কারণটা হচ্ছে যাতে
ওই স্টেশনটা সচল থাকে, চালু থাকে, ওই স্টেশনটা বন্ধ হয়ে যাচ্ছিল, এরকম একটা উপক্রম ছিল। সো বিড়ালকে স্টেশন মাস্টার করাতে এটা একটা টুরিস্ট হাব হয়ে গেছে, শুধুমাত্র ওই বিড়ালকে দেখার জন্য মানুষ এখন ওই রেল স্টেশনে ট্রাভেলিং করে। জাপানে একটা রেল স্টেশন শুধুমাত্র একজন স্টুডেন্ট তিনি তার স্কুলে যাবেন দেখে ওই রেল স্টেশনটা চালু ছিল। তারা এইভাবে চিন্তা করেছে, তারা এইভাবে চিন্তা করে। সো দিস ইজ দ্য থিং। আর স্পোর্টস এডুকেশনকে কম্বাইন করা, যেটা সত্যি কথা বলতে আবারও বলি, আমার এই কথাগুলো শুনে আপনার কাছে মনে হতে পারে যে আরে এগুলা কি এরকম হয় নাকি, এগুলা কি এরকম হয় নাকি, স্পোর্টস আর আবার এডুকেশন কি, এই যে স্পোর্টস এর বিজ্ঞানী হতে পারে, ক্রীড়া বিজ্ঞানী, এই কথাগুলো আমার মনে হয় যে ক্রিকেটের পার্সপেক্টিভে যখন বলি আরো 4-5 বছর ধরে আসলে নিয়মিতভাবে বলে আসছি, কিন্তু বাংলাদেশে আসলে এগুলো বলে লাভ নেই। বাংলাদেশে এগুলো কখনোই কোনোদিন ওইরকম কাজ হবে না। আপনি জিজ্ঞেস করতে পারেন যে বাংলাদেশে কি এগুলো হয় নাকি? হ্যাঁ, বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যেখানে স্পোর্টস সায়েন্সের স্টুডেন্টরা আছে, যারা স্পোর্টস অ্যানালিটিক্স জানেন, যারা স্পোর্টস বায়োমেকানিক্স জানেন। আমাদের বিকেএসপি আছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, ডেফোডিল ইউনিভার্সিটি শুরু করেছিল। আমি দুঃখিত, আমি অন্যান্য ইউনিভার্সিটিগুলোর নাম এখন বলতে পারছি না, অন্য যেসব জায়গায় আছে। কিন্তু এই ছেলে মেয়েগুলো কাজ করবে কোথায়? এদের কাজ করার সুযোগ কোথায়? আমরা কি সুযোগ করে দিয়েছি? আমাদের ফুটবল ফেডারেশনে কি আমরা এই সুযোগটা করে দিয়েছি যে আমাদের যিনি অ্যানালিস্ট আছেন তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে এই স্টুডেন্টরা কাজ করবে? এখান থেকে বের হওয়া স্টুডেন্ট আমরা 20 জনকে সুযোগ করে দিব, যাদের অ্যানালিসিসের উপর বেস করে আমাদের টিম সাফ খেলতে যাবে। আমরা তো এরকম, আমরা জানি না, আমরা বুঝি না, আমাদের বোঝার দরকারও নাই আসলে। আমরা এমনি অনেক জ্ঞানী, আমরা এমনি অনেক কিছু জানি। এনিওয়েজ, জাপান কিন্তু এই কাজটা করছে। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলি, সেটা হচ্ছে বর্তমানে মডার্ন ডে ফুটবলে কিন্তু ম্যাচের মধ্যে ইন দ্য গেম অ্যানালাইসিস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে প্রত্যেক টিমেরই কিছু অ্যানালিস্ট থাকেন যারা হয়তো বা হিডেন অ্যানালিস্ট হতে পারে, আবার একদম প্রমিনেন্ট অ্যানালিস্টই থাকেন যারা একটু এলিভেটেড জায়গা থেকে, একটু উঁচু জায়গা থেকে অনেকটা 360 ডিগ্রি ভিউতে বা বার্ডস আই ভিউতে তারা মূলত আসলে পুরো মাঠটা পর্যালোচনা করেন, দেখেন, এবং ওই অনুযায়ী দেখা যায় যে টিম অ্যানালিস্টের কাছে তারা ইনফরমেশন পাঠান। ফার্স্ট হাফে পাঠানো এরকম সম্ভব হয় না, সেকেন্ড হাফে তারা দেখা যায় যে ওই অ্যানালিসিস গুলো পাঠান। এটা প্রত্যেক টিমেরই থাকে। এখন জাপানের এই উইংটা অনেক স্ট্রং। এই উইংটা অনেক স্ট্রং বলতে যেটা বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসরা আছে যারা আসলে কাজ করছে সেই জায়গাটা এমনও হতে পারে যে ওয়ার্ল্ড কাপের মাঠে খেলা হচ্ছে, এলিভেটেড বা উঁচু জায়গায় বসে অপোনেন্টের খেলা দেখছে, নিজেদের খেলা দেখছে, সেখান থেকে ইনফরমেশন গুলো তারা সেকেন্ড হাফের ওই সময়টা জিপিএস ডিভাইসের মাধ্যমে তাদের অ্যানালিস্টের কাছে পৌঁছাচ্ছে। দ্যাট ইজ কমপ্লিটলি লিগাল। ইউরোপিয়ান ফুটবলে, ক্লাব ফুটবল এটা খুব নিয়মিত একটা প্র্যাকটিস। হয়তো বা জাপানের এই অ্যানালিস্টরা ইন দ্য গেম অ্যানালাইসিসটা এরকম খুব ভালো মতো করছেন, যে কারণে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখবেন, জাপান কিন্তু অলওয়েজ সেকেন্ড হাফে খুব ডেঞ্জারাস থাকে। জাপানের আপনি যদি রেকর্ড খেয়াল করে দেখেন, সেকেন্ড হাফে অলওয়েজ ভেরি মাচ ডেঞ্জারাস। আপনি গত বিশ্বকাপে যদি চিন্তা করে দেখেন, স্পেনের সঙ্গে জাপান জিতেছিল, জার্মানির সঙ্গে জাপান জিতেছিল। জাপান কিন্তু অলওয়েজ সেকেন্ড হাফে খুব ডেঞ্জারাস থাকে। ক্রোয়েশিয়ার সঙ্গে যে ম্যাচটা জাপান আলটিমেটলি ড্র করেছিল, সেটা পরবর্তী সময় টাই ব্রেকারে গিয়ে জাপানকে বাদ হতে হয়েছিল, কিন্তু আপনি যদি মূল খেলা চিন্তা করেন সেখানে কিন্তু জাপান ড্রই করেছিল। সো 19 সালের পর থেকে জাপানকে কিন্তু ইউরোপিয়ান কোনো টিম হারাতে পারে না। তো আলটিমেটলি জাপান হয়তোবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে না, হয়তোবা জাপান সেমিফাইনাল পর্যন্ত যাবে না, সামনে ব্রাজিল যেহেতু আছে, কিন্তু এই যে তারা এই পর্যন্ত এনেছে, এই পর্যন্ত তারা এসেছে, এটা কিন্তু তাদের ভিশনের একটা অনেক বড় ব্যাপার। আমার দাদা যখন 1994 সালে জাপানে গিয়েছিলেন, তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তখন একটা কাপ, একটা মগ আমাদের বাসায় এনেছিলেন যেখানে লেখা ছিল জাপান ওয়ার্ল্ড কাপ 2050 উইনার। অর্থাৎ তারা সেই 1994 সালেই তারা এইরকম একটা পদক্ষেপ গ্রহণ করেছে যাতে 2050 সালের বিশ্বকাপ তারা জিততে পারে। দ্যাট ইজ কল্ড ভিশন। এবং এই কারণে ওই যে কারু মিতোমার কথা বলছিলাম যে তাদের অন্যতম সেরা একজন প্লেয়ার, তিনি কিন্তু তার পোস্ট গ্রাজুয়েশন করেছেন ড্রিবলিং এর উপরে। আপনি এটা চিন্তাই করতে পারেন না যে ড্রিবলিং এর উপর আবার পোস্ট গ্রাজুয়েশন কেমনে করে। ড্রিবলিং তো আমি এমনিই পারি, আপনার কাছে মনে হতে পারে আপনি তো ড্রিবলিং এমনিই পারেন, আপনি এলাকার খেলায় অনেক গোল দেন। সো আলটিমেটলি এই ড্রিবলিং এর উপর আবার পোস্ট গ্রাজুয়েশন কিভাবে হয়, আপনার হয়তো বা মাথায় ঢুকবে না এগুলো। এই কারণেই আসলে আমরা এই জায়গাটাতেই আছি। আর জাপান বা উন্নত দেশগুলো, পৃথিবী অনেক এগিয়ে গেছে ভাই, পৃথিবী অনেক এগিয়ে গেছে। আর আমরা সত্যি কথা বলতে খুব সিলি ম্যাটার নিয়ে আমরা ঝগড়া করি, মারামারি করি, একে অন্যের পিছনে লেগে থাকি, অনেক মন্তব্য করি, যে মন্তব্যগুলো বাইরের দেশের মানুষ শুনলে আসলে খুব হাসাহাসি করে, খুবই হাসাহাসি করে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।